স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমান ঘাঁটিটি দেখছেন এটি লালমনিরহাট বিমান ঘাঁটি, যেটি বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক সামরিক এবং বেসামরিক বিমানবন্দর। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1931 সালে ব্রিটিশ সরকার তৈরি করেছিল। এক সময় এশিয়া বাংলাদেশে লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমান চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৌলা শহরের পুরানো বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর চালু করা হচ্ছে, যেটা আগে থেকে চালু ছিল। ভারতের কারণে হয়তোবা বিগত সরকার হাসিনা সরকার সেই বিমান ঘাঁটি বন্ধ করে রাখছিল। অবশেষে ইউনূস সরকার সেই বিমান ঘাঁটি চালু করেছেন। সেই বিমান ঘাঁটি চালু করার পর কার্যক্রম শুরু করার পর ভারত হুমকি দিচ্ছে, এটা যদি চালু করা হয় তাহলে তারা নাকি ত্রিপুরা আরেকটি বিমান ঘাঁটি চালু করবে। তো এই বিমান ঘাঁটি করলে বাংলাদেশের কি উন্নত হবে বুঝতে পারবেন যে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায় শুরু করবে এই বিমান ঘাঁটি শুরু করলে। এটা নিয়ে একটি ভিডিও আলোচনা শুরু, পাশাপাশি এই বিমান ঘাঁটি করার কারণে ভারত থেকে কি রকমের হুমকি আসতেছে এবং ভারত কি ধরনের হামলা করার হুমকি দিবে আমাদেরকে, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন আরেকজন আলোচক। দুইটা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত বিশ্লেষণ করব। রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক সামরিক এবং বেসামরিক বিমানবন্দর। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1931 সালে ব্রিটিশ সরকার তৈরি করেছিল। এক সময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হিসাবে এটি পরিচিত ছিল। 1942 সালে জাপানি বোমারু বিমানের আক্রমণ থেকে ভারতের পূর্বাঞ্চল রক্ষায় মিত্র বাহিনী প্রধান ঘাঁটি হিসাবে এটি ব্যবহার করত। যুদ্ধের পর 1945 সালে এটি পরিত্যক্ত হয়ে যায়, আর এরপর 1958 সালে স্বল্প পরিসরে বেসামরিক বিমান চলাচল শুরু হলেও উচ্চ ভাড়ার কারণে এটা স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে 1965 সালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পর পাকিস্তান সরকার এই সম্পূর্ণ ঘাঁটিটির যে যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের অবকাঠামো ছিল সেটা নিলামে বিক্রি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। এটা শক্তিশালীভাবে তৈরি করার পরিবর্তে তারা এটাকে ধ্বংস করে দেয়। এই ঘাঁটিটি বর্তমানে প্রায় 1166 একর জমির উপর স্থাপিত এবং শক্তিশালী দীর্ঘ একটা রানওয়ে রয়েছে। এবং বর্তমানে এই বিমানবন্দর বন্ধ থাকলেও এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেসের যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার স্থায়ী ক্যাম্পাস হিসাবে ব্যবহার হচ্ছে। দেখুন, এই ঘাঁটিটিতে ঐতিহাসিকভাবেই প্রায় 70টি যুদ্ধ বিমান সব সময় মোতায়েন থাকত। বর্তমানে আধুনিকভাবে গড়ে তুললে এই সংখ্যা 120টি পর্যন্ত উন্নত করা যেতে পারে, যেটা একটা শক্তিশালী বিমান ঘাঁটিতে যে কোনো মুহূর্তে রূপান্তরিত হলে ওই এলাকার সম্পূর্ণ যে সামরিক কৌশলগত পরিস্থিতি রয়েছে সেটা আমূল পাল্টে দেবে। দেখুন, এটির ভৌগোলিক অবস্থান ভারতের যে শিলিগুড়ি করিডোর রয়েছে বা চিকেন নেক, সেটা থেকে মাত্র 160 কিলোমিটার দূরে। এছাড়াও দিনহাটা যে সীমান্ত রয়েছে সেটা এই ঘাঁটি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। দেখুন, এই বিমান ঘাঁটিটি সরাসরি শক্তিশালীভাবে চালু হলে এই পার্শ্ববর্তী এলাকা শুধু ভারত নয়, ভুটান, নেপাল, এমনকি চীন সীমান্তে সরাসরি যে কোনো ধরনের সামরিক প্রয়োজনে এটাকে ব্যবহার করা যাবে। এই অঞ্চলের সার্বিক পরিস্থিতিকে আমূল পাল্টে দিতে সক্ষম এই বিমান ঘাঁটি, যে জিনিসটার জন্যই কিন্তু ভারতের এত মাথা ব্যথা। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো মাথায় রেখে অবশেষে বাংলাদেশের সামরিক বাহিনী কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লালমনিরহাটের যে বিমানবন্দর রয়েছে সেটাকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘাঁটিতে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর কার্যক্রম শুরু করেছে। প্রসঙ্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গতকাল সোমবার বিকেলে সেনা দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুল দৌলা তার বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক সক্ষমতা বাড়ছে, সে অনুযায়ী আমাদের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে। লালমনিরহাটের বিমানবন্দরটি দীর্ঘদিন অব্যবহৃত থাকলেও প্রয়োজনের ভিত্তিতে এটি নতুন করে সচল করা হচ্ছে, আর এটি জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ, এখানে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র তার বক্তব্যে আরও নিশ্চিত করেন, বিমানবন্দরটির পরিধি ও কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে এবং সেখানে নতুন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, কাজ দ্রুত গতিতে চলছে। তিনি আরও বলেন, আপনারাই জানেন ওই এলাকায় একটি অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। এভিয়েশন খাতের সম্প্রসারণের অংশ হিসাবে এই বিমানবন্দরকে কাজে লাগানো হবে। এটি জাতীয় সম্পদ, দেশের প্রয়োজনে যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, আর এই জন্যই কিন্তু এটা আমরা করছি। কোনো দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা, নিজের ভূখণ্ডকে প্রক্সি হিসাবে ব্যবহারের সুযোগ দেওয়া বা চীনকে ঘাঁটি দেওয়া,
এই সকল কিছু উড়িয়ে দিয়ে বলেন যে এই ঘাঁটিটি কোনো দিনও বিদেশি কোনো দেশ ব্যবহার করবে না, এবং চীনের ইস্যুকে কেন্দ্র করে যে গুজব ছড়িয়েছে যে চীন এটা ব্যবহার করবে বা চীন এখানে ঘাঁটি তৈরি করবে, সেই সকল কিছুই জনাব মুখপাত্র উড়িয়ে দেন। এটা ঠিক যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রযুক্তিগত সহযোগিতা নিতে পারি, যুদ্ধ বিমান ক্রয় করতে পারি, বিভিন্ন রাডার সংযোজন করা হবে যাতে পুরো চিকেন নেক সহ পুরো এই অঞ্চলটা আমাদের নজরদারির অধীনে থাকে। আমরা নিজের দেশের স্বার্থে এই সকল কিছুই করব, তবে এই ঘাঁটি কোনো বিদেশি শক্তি ব্যবহার করতে পারবে না। কাউকেই ঘাঁটি হিসাবে এটা দেওয়া হবে না, সেটা চীন কি আর যুক্তরাষ্ট্র কি। বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনে এই ধরনের কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী তাদের বক্তব্যে নিশ্চিত করেন দেশের স্বার্থে এটা তৈরি করা হচ্ছে, কোনো বিদেশি স্বার্থে নয়, পরিষ্কারভাবে স্টেটমেন্ট। দেখুন, সামরিক দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের লালমনিরহাট এই ঘাঁটিটি একটি গেম চেঞ্জার সিদ্ধান্ত, যেটা বিশ্ববাজারে বাংলাদেশের যে সামরিক সক্ষমতা এবং বাংলাদেশের যে কৌশলগত গুরুত্ব সেটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। কারণ এই ঘাঁটিটি একটি স্পর্শকাতর এলাকায় সরাসরি যে কোনো ধরনের যুদ্ধক্ষেত্র বা যে কোনো ধরনের পরিস্থিতিতে যে কোনো পরিবর্তন করতে সক্ষম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেও সক্ষম। দেখুন, প্রায় 70টি যুদ্ধ বিমান সরাসরি এই ঘাঁটিতে অবস্থান করতে পারবে। এখনকার যে অবকাঠামো রয়েছে সেটাকেও যদি আমরা মেরামত করি তাহলে 70টি যুদ্ধ বিমান অবস্থান করতে পারবে। আর রানওয়েকে যদি আমরা সম্প্রসারণ করি এবং আরও কিছু কাজ করি তাহলে এটা 120টি যুদ্ধ বিমানে উন্নত করা যাবে। মানে এই ঘাঁটিটি এই পুরো অঞ্চলের সবথেকে শক্তিশালী ঘাঁটি হিসাবে রূপান্তর করা সম্ভব। আর এখানে আমরা চীন থেকে J-10C যদি 50টির মতো ক্রয় করে যুক্ত করতে পারি, ধাপে ধাপে আরও কিছু যুদ্ধ বিমান এবং ট্রেনিং বিমান যদি যুক্ত করা হয়, তাহলে এই ঘাঁটিটি এই পুরো অঞ্চলে বাংলাদেশের যে শক্তিশালী অবস্থান সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং কোনোভাবেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো বিদেশি শক্তি আগ্রাসনের পূর্বে অন্তত কয়েকবার চিন্তা করতে হবে। সুতরাং এটি একটি গেম চেঞ্জার সিদ্ধান্ত, যেটা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে যেটা ভারতের চিকেন নেকের কাছে। এখন ভারতের পক্ষ থেকে পাল্টা বক্তব্যে দাবি করা হচ্ছে যে বাংলাদেশেরও কিন্তু 2টি চিকেন নেক আছে। আরে কথা সত্য। যদি আপনাদের আমি ম্যাপের মাধ্যমে বুঝিয়ে বলি তাহলে দক্ষিণ দিনাজপুরের এই জায়গায়, মানে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় থেকে 80 কিলোমিটার উত্তর পর্যন্ত বাংলাদেশের এই করিডোর, যেটা বিঘ্নিত হলে সরাসরি রংপুর বিভাগের বাগী অংশ আলাদা হয়ে যাবে। আবার একেবারে নিচের দিকে দক্ষিণ ত্রিপুরার সীমান্ত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই যে 18 কিলোমিটার চট্টগ্রাম করিডোর, অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি চিকেন নেক হলো এটা। ভারতের দাবি অনুসারে এই 28 কিলোমিটারের করিডোর যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে পুরো চট্টগ্রাম বিভাগই বাংলাদেশ থেকে বিভক্ত হয়ে যাবে। বাংলাদেশ সরকার যখন লালমনিরহাটে নতুন করে ঘাঁটি উদ্বোধন করছে, এর পাল্টা পদক্ষেপ হিসাবে ভারত ত্রিপুরার যে কৈলাসনগর রয়েছে এই জায়গায় তারা তাদের যে পুরনো ঘাঁটি রয়েছে 3 দশক পুরনো, সেটা নতুন করে চালু করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে এই পদক্ষেপ। দেখুন, আমরা কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চাই না এবং কোনো সরাসরি সংঘাতে জড়াতে চাই না, তবে আমাদের সার্বভৌমত্বের মধ্যে আমাদের সামরিক স্থাপনা তৈরির অধিকার রয়েছে, ভারতেরও অধিকার রয়েছে তার দেশের ভেতর তৈরি করার। সুতরাং ত্রিপুরার ভেতর ভারত তৈরি করেছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে নতুন উত্তেজনার কারণ হলো যে আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছে তিনি সরাসরি কিন্তু হুমকি দিয়েছেন যে বাংলাদেশেরও 2টি চিকেন নেক রয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ তারা নেবে। তিনি বলেছেন যে 2টি চিকেন নেকই ঝুঁকিপূর্ণ, তার বক্তব্যে তিনি এমনটা দাবি করেছেন। তবে সামরিকভাবে জনাব মুখ্যমন্ত্রী অনেকটাই অজ্ঞ। দেখুন, কুমিল্লার সঙ্গে আমাদের যে চিকেন নেক রয়েছে ভূখণ্ডের দিক থেকে ঠিক আছে, এটা সত্য কথা যে 28 কিলোমিটার, তবে আমাদের সমুদ্র রয়েছে আরও প্রায় 300 কিলোমিটার। দেখুন, জনাব মুখ্যমন্ত্রীর এই চিন্তা করে ঘুম নষ্ট করার কিন্তু দরকার নেই যে কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক তারা দখল করতে পারবে অতি সহজে। এটা সম্ভব নয়। দেখুন, বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, দেশের সার্বভৌমত্বের প্রয়োজন যখন পড়বে, সে যদি চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক না গড়ে যুক্তরাষ্ট্রের কথা শুনে ওই সরকারকে উৎখাত করে উপড়ে ফেলা বাংলাদেশের মানুষের জন্য ওয়ান টাইমের ব্যাপার।
এবং চীনের সঙ্গে সকল ধরনের সহযোগিতার বিনিময়ে বাংলাদেশের প্রকাশ্যে তাদের ঘাঁটি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়াটাও বাংলাদেশের জন্য ওয়ান টাইমের ব্যাপার। দেখুন, দেওয়ালে যখন পিঠ ঠেকে যাবে তখন তো আর কিছু করার থাকবে না। নিজের দেশকে সার্বভৌমত্বকে রক্ষা করতেই হবে। সুতরাং চীনের কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা আমরা তখন চাইব। তবে এখন কিন্তু আমাদের স্ট্যান্ড যে বাংলাদেশের ভূখণ্ডে কোনো দেশের সামরিক ঘাঁটি আমরা দেব না। সেটা ভারতের বিরুদ্ধে হোক আর যার বিরুদ্ধে হোক, কোনো সামরিক ঘাঁটি দেব না। চীনকেও দেব না, যুক্তরাষ্ট্রকেও দেব না। ভারতের উচিত বাংলাদেশের এই সিদ্ধান্তের উপর সম্মান দেখানো। আমাদের নিজের ভূখণ্ড, আমাদের অধিকার আছে, আমরা তৈরি করব। আপনাদের অধিকার আছে, আপনাদের ভূখণ্ডে তৈরি করেন। আপনারা আপনাদেরটা নিয়ে থাকেন, আমাদেরটা আমাদের নিয়ে থাকতে দেন। প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগানো হয়, সেই আগুনে নিজের ঘরও পুড়ে যাবে। এই জিনিসটা ভারতকেও বুঝতে হবে, আবার বাংলাদেশকেও বুঝতে হবে। সুতরাং যতটা সম্ভব ভালো প্রতিবেশী হিসাবে দুইজনের পাশে অবস্থানের বিষয়টি যাতে নিশ্চিত হয় সেটা। বিমানবন্দর চালু নিয়ে ভারতের গুম হারাম। আমি কিছুদিন আগ থেকে বলে আসছিলাম যে লালমনিরহাটে একটি আন্তর্জাতিক যুদ্ধ বিমান ঘাঁটি করছে ডক্টর ইউনূসের সরকার। আজকের একটি বাংলাদেশের নিউজ পেপারে রিপোর্ট করেছে এই বিষয়টি নিয়ে। আমি আপনাদের সামনে সেই রিপোর্টটা তুলে ধরছি। বাংলাদেশে লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমান চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৌলা শহরের পুরানো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে ভারত। এটি বেসরকারি কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলা উড্ডয়ন, অবতরণ ও জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাগুলা এখানে তৈরি করা হচ্ছে। মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ লালমনিরহাটে যুদ্ধ বিমান ঘাঁটি করছে, আর ভারতের পত্রপত্রিকা নিউজে সেগুলা নিয়ে তাদের গুম হারাম। আর বিপরীতে তারা ত্রিপুরায় তাদের একটি পুরাতন বিমানবন্দর মেরামত করছে যুদ্ধ বিমানবন্দর বানানোর জন্য। আর বাংলাদেশের যুদ্ধ বিমানবন্দরটি হচ্ছে চায়নার সহযোগিতা এবং চায়নার অবস্থান থাকবে এখানে। এই বিষয় নিয়ে আরো যা লিখেছে, যেটি রংপুর বিভাগে অবস্থিত, যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে। এই লালমনিরহাট আমাদের এই যুদ্ধ বিমানবন্দরের কারণে তারা মনে করেন লালমনিরহাট বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক করতেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। লালমনিরহাট থেকে দিল্লির দূরত্ব কমে আসবে বেইজিংয়ের এবং দিল্লির কাছাকাছি চলে আসবে বেইজিং। সেটাই তারা ভয়ে আতঙ্কিত। কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাঁটিটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার। এছাড়া শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। প্রিয় দর্শক, আগ থেকে আমি বলে আসছিলাম যে এই লালমনিরহাটের বিমানবন্দর দিয়ে ভারতকে আমরা সেভেন সিস্টার থেকে আলাদা করব এবং তাদেরকে আমরা তছনছ করার জন্য এই লালমনিরহাট বিমানবন্দরটি যেন আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সর্ব কাজটা শেষ করে উনি বিদায় নেন। সেই কারণেই জুনের কোনো টার্গেট আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, সেটা দিল্লি এবং ভারতের রাজনীতিবিদরা বুঝতে পেরেছে। সেটা আওয়ামী লীগের মাথায় দিয়েছে, সেটা দিয়েছে ওয়াকারুজ্জামানের মাথায়, আর সেই মাথাটা এখন খাচ্ছে বিএনপির মাথায়। বিএনপির মাথায় সেই লালমনিরহাটের কথা না বললেও কুইক নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূসকে কিভাবে সরানো যায় সেই চিন্তা যখন ভারত মরিয়া হয়ে ইউনূসের বিরুদ্ধে লেগেছে, তখন আমাদের দেশে সালাউদ্দিনকে ভারত থেকে পাঠিয়ে যেভাবে ভারত তা বন্ধ করার জন্য চেষ্টা করছে, এই কুইক নির্বাচনের পিছনের কারণটা আজকের এই নিউজ থেকে আপনারা কিছুটা হলেও পরিষ্কার হচ্ছেন। এরকম আমাদের 10টা 20টা প্ল্যান আছে, যে প্ল্যানগুলোতে প্রত্যেকটা প্ল্যানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা কার্যক্রমে ভারতের জন্য জ্বালা হবে, মরিয়া হবে। যেই শাসনটা আমাদের উপর তারা চালিয়েছিল সেই শাসন তো চালাতে পারবেই না।
বরঞ্চ তাদের নিজের দেশকে ঠিক রাখতে পারছে না, নিজের দেশের রাজ্যগুলা নিজের দেশ থেকে আলাদা হয়ে যাবে, সেই আতঙ্কে কুইক নির্বাচন বাংলাদেশে চাচ্ছে। তাই আপনি আমি কোনটা চাচ্ছি? ভারতের পরামর্শে কুইক নির্বাচন, নাকি আপনি আমি চাচ্ছি ভারতকে খান খান করে দিয়ে আমরা নির্বাচন করব? এখানে যেই কথাটা সর্বশেষ লিখেছে, এখানে লিখেছে এছাড়া শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এই যে চিকেন নেকের কথা এখানে আসছে, সেখানে লিখেছে যেটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত হয়েছে। মাত্র 20 কিলোমিটার দূরে হলো চিকেন নেকটা, আর চিকেন নেকের পাশে হলো মাত্র 22 কিলোমিটার। 22 কিলোমিটার ব্লক করে দিলে, 22 কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে 7 সিস্টার মানে 7টা রাজ্য আলাদা হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে। ওই 22 কিলোমিটারে যেতে মাত্র দূরত্ব 20 কিলোমিটার থাকবে আমাদের যুদ্ধের বিমান ঘাঁটিটি, যে বিমান ঘাঁটিটি অত্যাধুনিক হবে চায়নার প্রযুক্তিতে, তুরস্কের এরদোয়ানের প্রযুক্তিতে এখানে অবস্থান করবে, পাকিস্তানেরও প্রযুক্তি। এই 3টা দেশের প্রযুক্তি মিলে লালমনিরহাট যুদ্ধ বিমান ঘাঁটিটি করা হবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক বিমান ঘাঁটি। প্রিয় দর্শক, এরপরে এখানে যা লিখেছে, এই করিডোরটি চিকেন নেক নামে পরিচিত, যেটা এখন লেখলো যে 22 কিলোমিটার চিকেন নেক নামে পরিচিত, যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে। এই দুদেশের মধ্যে ভারতের সম্পর্ক স্থিতিশীল। এছাড়া 2018 সালে বিলুপ্ত 240 বছরের পুরনো হিন্দু রাজতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে নেপালের জনগণ। তবে এই করিডোরের দক্ষিণ সীমান্তে লাল সংকেত ঝুলছে। যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় সচল করে, তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, রাডার ও নজরদারি সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের শঙ্কা। যেখানে ভারতের শঙ্কা, সেখানেই তো আমাদের দরকার। যেটা ভারত ভয় পাবে সেটাই তো আমাদের করতে হবে। ভারতকে যতটা ভয়ে রাখতে পারবো ততটা আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। কারণ আমাদের স্বাধীনতা বিপন্ন হচ্ছে অনলি ফর ভারতের কাছে। আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য নেপাল, ভুটান, চায়না অথবা মালদ্বীপ অথবা শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান অন্য কেউ আসছে না যে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিবে। আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার 54 বছরের ইতিহাস হলো, গলা টিপে আমাদেরকে বারবার ধরেছে এই ভারত। আমাদের যারা যোগ্য রাষ্ট্রপতি হয়েছে, যারা যোগ্য জিয়াউর রহমানের মতো ভারত বিরোধী একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে তারা। আমরা বাংলাদেশের শেখ মুজিবকেও তাদের কথা যখন শেখ মুজিব শুনতেছিল না, মুসলিমদের সাথে ওয়াইসিতে যোগদান করেছিল বুড়ো আঙ্গুল দেখিয়ে তৎকালীন ইন্দিরা গান্ধীকে। সেই কারণে শেখ মুজিবের সহপরিবারে মৃত্যুর পিছনেও ভারতের পরিকল্পনা বলেই অনেকেই মনে করে থাকে। তারপরে তার মেয়েকে আদার রস, গরুর চেনামুত খাওয়িয়ে বাংলাদেশে পাঠিয়েছে, বাংলাদেশের মুসলিমদেরকে হত্যা করে, মানুষ হত্যা করে, এখানে ভারতীয় রাজত্ব কায়েমের জন্য। প্রিয় দর্শক, এই অবস্থা যখন বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, আজকে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী যে কোনো ভূমিকা, যে কোনো সরকার নেবে তাকেই সাপোর্ট দেবে, তাকে নির্বাচিত করবে। আগামী সংসদটা হবে ভারত বিরোধীদের সংসদ, আগামী সংসদ ভারত প্রেমীদের সংসদ হবে না। আমি খুব ভয়ে আছি বিএনপিকে নিয়ে, যেই বিএনপির এত জনপ্রিয়তা ছিল, আজকে ভারত প্রেমের কারণে তাদের জনপ্রিয়তা ডে বাই ডে যে নিচের দিকে যাচ্ছে। এটা কি বিএনপির হাইকমান্ড জনাব তারেক রহমান সাহেব দেখছেন কিনা? জনগণ কি দেখছেন? জনগণ কি বলছেন? জনগণ কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় আসার জন্য ঘোষণা দিয়েছিলেন? প্রিয় দর্শক, গত সপ্তাহে যে উত্তপ্ততা সেনাবাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তপ্ততা, বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তপ্ততা, ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তপ্ততা, আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল উত্তপ্ততার নীরবতা এনেছেন, এটার সলিউশন করেছেন। গতকাল একটা বড় রিপোর্ট আমি দেখতে পেলাম একটা পত্রিকায়, যে এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান লিয়াজু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পরে তিনি নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে গিয়ে বৈঠক করেছেন, যাতে করে ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাংঘর্ষিক অবস্থাটা থেকে স্থিতিশীলতা আসে। পাশাপাশি উনি নাকি বৈঠক করেছেন বিএনপির
যে যে একেবারে সবার মুরব্বী, আমরা যাকে শ্রদ্ধা সম্মান করি, বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে মিটিং করেছেন ডাক্তার শফিকুর রহমান। উনি নাকি টেলিফোনে মিটিং করেছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সবার সাথে মিটিং করে নাকি এটার সমাধান এনেছেন তার ক্যারিশমেটি, তার রাজনৈতিক যোগ্যতা, প্রজ্ঞা দিয়ে। আমরা যে গত সপ্তাহ ভারতের একটি চালে পড়ে গিয়ে আলাদা আলাদা বিভিন্ন বক্তব্য চলে আসছিল, সেইটাকে সমাধান করেছেন নাকি ডাক্তার শফিকুর রহমান। এখন ডাক্তার শফিকুর রহমানের এই সমাধানের পরে বাংলাদেশের জনগণ আজকে জামাতের সবচেয়ে একটি বড় বিজয়ের সংবাদ দিলেন তারা, যে জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য তারা একটা সম্বর্ধনার আয়োজন করেছেন। একেবারে যেখান থেকে উনি মুক্তি পেয়েছেন তার সন্নিকটেই বাংলাদেশের রাজধানীর বুকে এত বড় সমাগম সকাল 9টা বাজে হবে আমরা চিন্তাও করতে পারি নাই। 9টার সময় মানুষ ঘুমিয়ে থাকে বা বাসা থেকে ওখানে যাইতেও তো একটা সময়ের ব্যাপার, কিন্তু জামাত শিবিরের লোকজন ওই ফজরের নামাজ পড়েই তারা হয়তো হেঁটে গাড়িতে ওখানে চলে গিয়েছেন এবং হাজার হাজার মানুষ এটিএম আজহারুল ইসলামকে বরণ করে নিয়েছেন। এই বিজয়টা আজকে জামাতের জন্য একটা বড় বিজয়, তাদের অনেক দিনের অপেক্ষিত বিজয়টা আজকে হয়েছে। আগামী 1 মে জামাতের আরেকটি বিজয়ের সম্ভাবনা আছে, সেটা হলো জামাতের নিবন্ধন ফেরত পাওয়া। শেখ হাসিনা যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন সেই নিষিদ্ধ উঠিয়ে নেওয়া, তাদের প্রতীক ফেরত পাওয়া, এই সব বিষয়গুলো রয়েছে আগামী 1 মে। হয়তোবা বাংলাদেশের এই নতুন সংবাদটি আগামী 1 মেতেও জামাত পাবে এবং তারই মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী হয়ে যাবে বিএনপির পাশাপাশি একটি বড় শক্তি। ইসলামী দলগুলা যতটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিএনপি কথা বলছে, ততটাই ইসলামী দলগুলা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডাক্তার শফিকুর রহমানের কাছে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করছে জামাত। তাই আগামী সরকারটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রমকে কন্টিনিউ করার আরেকজন শক্তিশালী পুরুষ এই চেয়ারে বসতে হয়, এখন মানুষ বিবেচনা করবে তারেক রহমান ভারতের বিরুদ্ধে কতটুকু ভূমিকা নিবে আর ডাক্তার শফিকুর রহমান ভারতের বিরুদ্ধে কতটুকু ভূমিকা নিতে পারবে। এই দুইজনের ওজন বা দুইজনের ব্যালেন্স অথবা দুইজনের শক্তি নিয়ে এখন বাংলাদেশের জনগণ নাকি ভাবনা শুরু করে দিয়েছে। আপনারা যারা আমার অনুষ্ঠান বাংলাদেশ থেকে দেখেন তাদের কাছে অনুরোধ করব যে বাংলাদেশের রিয়েল পরিস্থিতি, রিয়েল মানুষের ম্যান্ডেট, মানুষের মানসিকতা জামাত বেড়ে গিয়েছে বলে আমরা যে লন্ডন থেকে শুনছি, ডক্টর পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে শুনছে, আমেরিকা থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন শুনছে, ডক্টর কানক সারোয়ার আমেরিকা থেকে বলছে, এই কথাগুলোর সততা আমাদের কতটুকু। দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে এই বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি বাংলাদেশে হলে বাংলাদেশের অনেক খরচ বেড়ে যাবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ অনেক লাভবান হবে এবং এই বিমান ঘাঁটি বাংলাদেশের জন্য হয়তোবা আগে করলে আরো অনেক উপকার হতো, কিন্তু ভারত হয়তোবা হাসিনা সরকারকে দিয়ে এই বিমান ঘাঁটিটি করতে দেয়নি, কিন্তু ইউনূস সরকার এসে এই বিমান ঘাঁটি চালু করেছে। চালু করার কারণে ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে, যার কারণে মূলত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার কিন্তু ভারত চালিয়ে যাচ্ছে। এ পর্যায়ে সেই বিমান ঘাঁটি নিয়ে মুখ খুলেছে, তারা বলেছে যদি তারা এখানে বিমান ঘাঁটি ইউজ করে তাহলে তারা ত্রিপুরায় একটা বিমান ঘাঁটি করবে। পাশাপাশি সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পোস্টের মাধ্যমে একটা দিয়েছিলেন যে বাংলাদেশের বিমান ঘাঁটিতে ভারত হামলা করার হুমকি দিয়েছে, অর্থাৎ লালমনিরহাটে এই বিমান ঘাঁটি তারা কখনোই মেনে নেবে না। এই বিমান ঘাঁটি যদি কাজ করা হয় বা সচল রাখা হয় তাহলে ভারত যে কোনো সময় বাংলাদেশে হামলাও করতে পারে, এমনও কিন্তু ধারণা করা যায়। তো ভারত এটা করতে পারে কারণ আমরা জানি ভারত আসলে কতটা স্বৈরতন্ত্র এবং সন্ত্রাসী মনোভাব, পাকিস্তানের উপর মিথ্যা অভিযোগ চাপিয়ে দিয়ে কীভাবে তারা হামলা করেছে, যদিও তারা পরাস্ত হয়েছে। তো বাংলাদেশের তো অতটা গোলা বারুদ বা অস্ত্র নেই, বাংলাদেশে হামলা তারা করে বা হামলার একটা হুমকি দিয়ে যদি কিছু হাসিল করতে পারে সেটা খারাপ কি? এই চেষ্টা হয়তো ভারত করছে, কিন্তু বাংলাদেশের জন্য এই বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের